মাসুম, আমি আয় পড়ছি। মা, ম্যাডাম ম্যাডাম কিছু মনে করবেন না, আমার আমার মাফ করে দেন। আমার মা আসতেছে, একটু কিছুক্ষণ আমার বউ সাজার নাটক করেন। আমি আয় পড়ছি বাবা, কিন্তু তুই না করছিস তুই বিয়ে করছস, তোর অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, কিন্তু তুই দারোয়ানের পোশাক পরা কে? তুই কি দারোয়ানের চাকরি করস? ও মা, আমি দারোয়ান হইতে যাবো কে? এই বাড়িটা আমার, এই বাড়িতে যে দারোয়ান থাকে ও আজকে ছুটিতে আছে। নতুন ড্রেস বানাইছি তো, এই জন্য আর কি চেক করতেছিলাম যে ঠিকঠাক আছে কোনা। যাক, ভালো লাগতাছে, কিন্তু বাবা এটা কি তোর বউ? হ্যাঁ মা, এই আমার বউ মুনা। কিন্তু বাবা আমি এনে আইছি দেশের থেকে, এত দূর থেকে, শাশুড়ি আইছে, শাশুড়ির সালাম টালাম না কইরা দূরে খাড়া রয়েছে। এ মাইয়া, তোমার বাপ মা কি আদব কথা শিখায় নাই? ময়মরিবুল্লাহকে কিভাবে করে সালাম করতে হয়, তারা কিভাবে ইয়ে করতে হয়, এটা কি শিখায় নাই তোমার বাপ মায়? মুনা, আম্মা সালাম সালাম দাও। আসসালামু আলাইকুম। ওমা, এই শুধু সালাম কোন তুই আমার দেখে মুখ বেটকাইলা? হ্যাঁ, আমার একটু ভিতরে ডাকলা না? আমি ভিতরে যাবো, আমার চা শরবত দিবা, আমি নাস্তা খামু, তা না কইরা আমার এনে দাঁড়া করে রাখছো। হ্যাঁ, কেমন মানুষ তুমি? আর তোমার বাপ মা কি শিখাইছে যে শাশুড়ির সাথে কিভাবে করে কথা কইতে হয়, কিভাবে তারা সম্মান করতে, এইটুকু তোমার বাপ মা শিখায় নাই? মা, ও তো আমাদের মতো এরকম গ্রামে বড় হয় নাই। ও বিদেশে থাকছে, পড়াশোনা করছে ওই জায়গায়, ওই জায়গার ওই কালচার, ওই জায়গার চলাফেরা আমাগো থেকে তো একটু আলাদা। এর জন্য আর কি তুমি কিছু মনে করো না। দেখ বাবা, লেখাপড়া করছে ঠিক আছে বিদেশে, কিন্তু মাইয়া তো বাংলাদেশি। হ্যাঁ, তো এই দেশের মানুষ কিভাবে চলাফেরা করে, কিভাবে তার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির খেজমত করে, এটা কেউ বুঝে না? হ্যাঁ, কি বিয়া করছিস বাবা তুই কো আমারে? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি না? আমার কিলিকা তুমি এনে খাড়া করে রাখছো? আমার ভিতরে নিবা, চা নাস্তা দিবা, আমি খামো আর একটু আরাম করবো, তা না আমার এনে খাড়া করে রাখছো? শুনেন খালা, আমি আমি ওর বউ না। ইভেন এই বাড়িটাও ওর না, এই বাড়িটা আমার হাজবেন্ডের, আর ও হচ্ছে এখানকার দারোয়ান। আমাকে জাস্ট বললো যে ম্যাডাম প্লিজ আপনি কয়েকটা মিনিটের জন্য একটু নাটক করবেন, আমার মা আসতেছে, মা যেন ভাবে আপনি আমার বউ, ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই না। ও জাস্ট এখানে দারোয়ান, আর ওর কোনো পরিচয় নাই। বাজান, এই মাইয়া রে কি কইতাছে? ও যা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে না? তুই দারোয়ান না, তুই এ বাড়ির মালিক। এই মায়েরা যে কইলো যে তুই ও গো বাড়ির দারোয়ান, আর তুই না আমারে কইছস তুই বিয়ে করছস, তোর বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, তাহলে এই মাইয়ার এটা কইতাছে কি লিগা যে এই বাড়িটাই মাইয়ার, তুই এই মাইয়া গোবাইতে দারোয়ানি চাকরি করস? কিরে বাজান, কি হইতাছে এগুলি সব আমারে খুললে ক। না মা, আমি তোমার মিথ্যা কথা বলি নাই। আমি যা বলছিলাম সত্যিই বলছিলাম। আমি তো শহরে অনেকদিন আগে আসছি মা, তুই তো জানোই। অনেক পরিশ্রম করছি মা, চাকরি করছি, ব্যবসা করছি, আস্তে আস্তে বাড়ি গাড়ি সবকিছুই করছিলাম মা। এরপরে তো তোমার ফোন দিয়ে বলছিলামই যে একটা মেয়েরে ভালো লাগছে, মেয়েরে ভালোবাসা ফেলছি, পরে আমি বিয়ে করতে চাই, বিয়েও করে ফেলছি। সবকিছু ঠিকঠাকই ছিল, 3 মাস আমার সাথে ভালোই ছিল। এরপরে আমার কাছ থেকে ফুসলায় ফাসলায় আমার সমস্ত সম্পত্তি নিজের নামে কইরা নিয়া আমার আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমি না তখন বুঝতে পারছি যে আসলে আমার প্রতি যে ভালোবাসাটা দেখাইছে, এই ভালোবাসাটা শুধুমাত্র ছিল একটা অভিনয়, আমার সবকিছু নিজের কইরা নেওয়ার জন্য। এরপর থেকে মা আমার কাছে আর কিচ্ছু নাই, আমি নিঃস্ব। আমি তোমারেও কিচ্ছু বলতে পারি নাই, কেমনে বলবো আমি তোমারে বলো? সবার বিপক্ষে গিয়ে একটা মানুষের ভালোবাসা তারে বিয়ে করছি, সেই মানুষটা আমার কাছ থেকে আমার সবকিছু নিয়ে গেছে। এগুলা কি বলা যায় মা? কিন্তু নিজেরও তো চলতে হবে, কিছু করতে হবে। এই জন্য এই বাড়িতে আমি সিকিউরিটি গার্ডের চাকরি নিচ্ছি। আর উনি
উনি যা বলছে একদম ঠিক বলছে। উনি উনি আমার মেম সাহেব। আমি এই জায়গায় সামান্য একজন দারোয়ান। আমি আমি চাকরি করি মা। বাজান, তোর জীবনে এত কিছু হয়ে গেছে, তুই আমারে একটা বারও কইলি না। আরে তোর মার প্রতি কি তোর অতটুকু বিশ্বাস নাই? হ্যাঁ, যে সব কিছু তুই আমার কাছ থেকে লুকাইছস, কি লেগা বাবা? কোন মুখে বলতাম না? আমার তো সেই মুখ ছিল না। আমি তোমাদের কারো কাছ থেকে কোনো পারমিশন নেই নাই। নিজের যা মন চাইছে আমি তাই করে ফেলছি। আমি ভালোবেসে বিয়ে করে ফেলছি, কোনো কিছু যাচাই করি নাই। এরপরও আমি তোমার কোন মুখে বলতাম মা? আমি এই জন্য তোমার বলতে পারি নাই। বাজান, তুই মায়াডারে ভালোবাসা বিয়ে করছস। কই, আমি তো তারে মাইনা নিছি, আমি তো তারে অস্বীকার করি নাই। তাহলে মায়াটা তোর লাগে এরকম করলো গিল্লিগা? তুই এক কাম কর, ওই মায়াটার কাছে আমার লয়ে যা। মায়ার এত বড় সাহস, হ্যাঁ, আমার পোলারে কষ্ট দিছে, আমার পোলার লগে এরকম করছে, ওরে তো আমি দেখালো মো। না মা, তোমার কিছু করা লাগবো না। কিছু করতে গেলে তো উল্টা ঝামেলা হয়ে যাবে মা। করতে চাইলে তো আমিও করতে পারতাম। আমারও তো উল্টা থ্রেট দিছে মা। আমি যদি যদি কোনো কিছু করতে যাই তাহলে আমার নামে অনেকগুলা মামলা দিয়ে দিবে। এগুলো আমি কেমনে টেকেল দিব মা? আমি আমি তো পারবো না। থাক, আল্লাহর উপর ছাইরা দিছি। আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ বিচার করবে। তুই যাও মা, তুমি তুমি সাবধানে বাসায় যাও, দেখবা সব ঠিক হয়ে যাইব। মাসুম, আন্টি তো ঠিক কথাই বলছে। তোমার সাথে এত কিছু হয়ে গেল, তোমার জীবনে এত উত্থান পতন, এমন একটা মেয়ে তোমাকে এত বড় ধোকা দিচ্ছে, তোমাকে পুরো নিঃস্ব করে দিচ্ছে, অথচ তুমি একটাবারের জন্য তোমার ফ্যামিলির কাছে যাও নাই, তোমার মাকে কিছু বলো নাই। এটা তুমি ঠিক করো নাই। একটা কথা কি জানো, একটা মানুষের যখন সব মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, শুধুমাত্র তার ফ্যামিলিটা কিন্তু তার পাশে থাকে। আর একটা মানুষের ফ্যামিলি যদি তার পাশে থাকে, তাহলে তার আর দুনিয়াতে কিচ্ছু লাগে না। তাই বলি কি, তুমি তোমার মার সাথে সবকিছু শেয়ার করো, যেটা হওয়ার হয়ে গেছে। বাট ওই মেয়েকে কিভাবে শায়েস্ত করতে হয়, কিভাবে শিক্ষা দিতে হয়, এটা শুধুমাত্র তোমার মাই পারবে। মা গো, আমি না যাই না না শুই না তোমারে অনেক কথা কইছি, তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দিও। বিশ্বাস করো, আমার ছেলে যখন কইলো যে শহরে বিয়ে করছে, তখন আমি ভাবছি তুমি আমার ছেলের বউ। আমার মাফ করে দিও মা। না না খালা, প্লিজ আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, কারণ আপনি আমার থেকে বড়। আপনি বুঝতে পারেন নাই, তাই হয়তো বা এমনটা বলেছেন। আমি কিছুই মনে করি নাই। আচ্ছা মাসুম, আমি তাহলে বের হই। তুমি এক কাজ করো, তোমার মাকে নিয়ে ভিতরে যাও, চা নাস্তা করো, কেমন? বাজান, আমি তোর আজকে একটা কথা কই, তুই যত বিপদে পড়স, যেখানেই থাকস, তুই একবার শুধু তোর এই মারে ডাকবি, তোর মা আয়া হাজির হইব। আরে তোর লগে আমি সবসময় ছিলাম, সবসময় থাকবো। কোর্টে একটা মেয়ের সামনে ওই ছেলের মা যদি যায় দাঁড়ায়, ওই মেয়ে কিছুই করতে পারবো না। তোর যেখানে বিপদ হইব, যেখানে যা হইব, তুই একবার শুধু তোর এই মারে ডাকবি। এই পৃথিবীর আর কেউ না থাকুক, আমি তোর সাথে থাকবো বাবা, সব সময় থাকবো। আচ্ছা বাবা, আমি তাহলে যাই।